একটু দেখার বিষয় আছে, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ এবং একটু সবাই যদি একটু মাইক্রোফোনটা সাইলেন্ট করি তাহলে আমার কথা বলতে সুবিধা হতো। জি শিওর। এখানে অনেকগুলো বিষয় আসছে। এখানে ফ্রন্ট পেজে এটা আমাদের ওয়ার্কশিট নাম দিছি, ওয়ার্কশিট অফ মেঘনা। এই ওয়ার্কশিটে মান্থ ওয়াইজ আমাকে এখানে যেটা প্রেজেন্ট করতেছে যে মাস শেষে আমার প্রফিট হলো না লস হলো, নিট প্রফিট বা নিট লস। এই জায়গাটা আমার নিট প্রফিট বা নিট লস, এই জায়গাটা আমরা হয়তো অন্য কোনো কালার দিয়ে এটাকে সিলেক্ট করে আলাদা করে রাখতে পারি। তাহলে এই নিট প্রফিট বা নিট লস এটা আমার এইখানে এসে সিলেক্ট হচ্ছে, ওতে এসে আমি ABCDEFG HIJ কে এরকম করে ওতে এসে আমি নিট প্রফিট বা নিট লস, তার মানে এই কলামটা যদি আমরা সব সময় দেখি তাহলে আমি আমার প্রতিষ্ঠানের প্রত্যেক মাসের নিট প্রফিট বা নিট লস দেখতে পাবো। যদি ফেব্রুয়ারিতে আসি তাহলে ফেব্রুয়ারিতে এটা, মার্চে আসলে মার্চের এটা গেল একটা বিষয়। 2 নম্বর, টোটাল অ্যাসেট আমি যদি দেখতে চাই যে লাভ সহ আমার প্রতিষ্ঠানের বর্তমানে অ্যাসেট কত, যে আমার টোটাল আমি কয়েকজনের কাছে মানুষের কাছে টাকা পাবো, আমার ক্যাশ ইন হ্যান্ড আছে এবং আমি প্রফিট করছি সেই প্রফিট সহ, তাহলে সেটা আমার এই কলামে শো করবে রাইট সাইডের। এইটা হচ্ছে মোটা দাগের দুইটা সামারি। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, মানে আমি প্রথমে ওয়ার্কশিটের একটু বিস্তারিত বলে তারপরে আমি ভিতরে ঢুকবো। এখানে লেজার নাম্বার দেয়া আছে একদম উপরে। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো যদি ঠিকমতো দেখা না যায় আমাকে আপনারা স্টপ করে দেবেন। লেজার নাম্বার 1 2, এখানে 2 আছে, কতগুলো 3 আছে, 4 আছে, 5 আছে, 6 7 8 9 10 11, এখানে অনেকগুলো লেজার নাম্বার আছে। তাহলে লেজার নাম্বারের কাজগুলো আমি বলতেছি। এবং মান্থ তো জানুয়ারি থেকে ডিসেম্বর, এবং এখানে লাস্টে টোটাল আছে এবং এখানে সব এক্সপেন্স গুলো রাখা হয়েছে। যেমন প্রোডাক্ট, এগুলো ওয়ার্কশিটটা সাজানো হয়েছে এভাবে, প্রোডাক্ট পারচেজ কস্ট, আমরা এগুলোর নাম চেঞ্জ করে দিতে পারি চাইলে। প্রোডাক্ট পারচেজ কস্ট, তার মানে আমি এই টাকা দিয়ে শুধুমাত্র প্রোডাক্ট কিনছি। এরপরে এই যে লেজার 2, তার মানে BCDE, এর মধ্যে আমার কনভেন্স টাইপের কস্ট গুলো কাছাকাছি রাখা হয়েছে। তার মানে কিছু কিছু কস্ট আমাদের মিলে যায় অনেক সময়, যে কোনটা প্রোডাক্ট সোর্সিং এর জন্য আমি খরচ করছি, কোনটা ট্রান্সপোর্টের জন্য যে আমার হয়তো কোনো জায়গায় যাওয়া লাগছে, বা কোনোটা কনভেন্স, আবার কোনোটা ডেলিভারি কস্ট। যে কোনোটা ডেলিভারি কস্ট বলতে আমরা ডেলিভারি কস্ট ফ্রি দিছি, সেটা ডেলিভারি কস্টটা আমার মধ্যে পড়ে যাবে। অথবা আমরা ডেলিভারি, যেমন আমার মাথায় এটা কাজ করছে, আমরা যে নারায়ণগঞ্জে ডেলিভারিটা দিছি সেটা আমরা আমাদের পকেট থেকে দিছি। এরকম যদি হয়ে যায় যে ওই ডেলিভারি কস্ট 120 টাকার পরিবর্তে আমি 400 টাকা কোনো একটা সিচুয়েশনে ফেমের কারণে আমি আরো ডেলিভারি কস্ট দিছি, সেটা আমার এই জায়গায় আসবে। এইগুলো বাড়তে পারে বা কমতে পারে এই এক্সপেন্স গুলো। তো কনভেন্স বা বাস খরচ বা ডেলিভারি খরচ, এই টাইপের ট্রান্সপোর্ট টাইপের খরচ, এই চারটা খুব সিমিলার। এই জন্য যেন মিশে না যায় আমি কাছাকাছি রাখার চেষ্টা করছি। প্যাকেজিং কস্ট, তারপরে অ্যাডভার্টাইজিং কস্ট, ডলার কস্ট, গিফট এক্সপেন্স। আমরা যদি কোনো মাজনি যদি আমি এটা আমার প্যাকেজের সাথে গিফট করি, তাহলে প্রতিটার সাথে আমি তাহলে কতগুলো মাজনি গিফট করতেছি, সেই কস্ট আমার এই জায়গায় আসবে, কারণ মাজনি আমি কিনে নিয়ে এসেছি, তার পিছনে আমার কস্ট আছে। রিটার্ন কস্ট, আমার যদি রিটার্ন চাই, তারপরে অপারেশনাল কস্ট, এর বাইরেও কিছু অপারেশনাল কস্ট থাকবে, সেগুলোর জন্য আমার এইখানে আমরা রাখবো অপারেশনাল কস্ট। যে আমরা মেঘনার অফিসে গেলে সেখানে আমরা যখন এন্টারটেইন হব, আমাদের যখন বিরিয়ানি খাওয়ানো হবে, তখন আমাদের এইটা অপারেশনাল কস্টের মধ্যে পড়বে। বা যদি আমার ক্যাশ থেকে কোনো মানে মানে একটু নর্মাল মানুষকে যখন আমরা সাহায্য করব, 100 200 টাকা 500 টাকা সাহায্য করলাম, সেটা আমার অপারেশনাল কস্টের মধ্যে যেতে পারে, বা ওটা আসলে মিসেলেনিয়াসে যায়, তারপর আমরা এরকম আসতে পারে। তাহলে টোটাল কস্ট, এই এতক্ষণ পর্যন্ত যে কস্টগুলো আমরা আলোচনা করছি, এইখানে এসে এই কলামে এসে আমার টোটাল কস্টটা আমার চলে আসবে। এখানে সব ওই যে যেটা হয় আর কি, সূত্র দেয়া আছে। তাহলে এই সবগুলো এখানে কস্ট বাড়তেও পারে, আমরা চাইলে কমাতেও পারি আমাদের অপারেশনাল সুবিধার জন্য। এখানে আরেকটা রাখা হয়েছে কস্ট পার ইউনিট, তার মানে এখানে আমার টোটাল কত ইউনিট আমি কিনেছিলাম, এই যে এতে আমি কতগুলো ইউনিট কিনেছি, এত টাকা খরচ করছি কত ইউনিটের জন্য, ওটা আমি ভিতরে গেলে আমি আপনাকে দেখাবো। সেখানে ইউনিট প্রতি কস্ট আমার এখানে বের হয়ে যাবে। তার মানে আমি অ্যাট এ গ্ল্যান্স আমার টোটাল কস্ট যখন আমি দেখলাম, সাথে সাথে পাশের কলাম আমাকে দেখাই দিচ্ছে ইউনিট প্রতি কস্ট আমার কত বের হচ্ছে। এবং এই ইউনিট প্রতি কস্ট বের হওয়ার পরে আমার কস্ট বের হয়ে গেল।
তার মানে এই পর্যন্ত আমার কস্টিং ক্লিয়ার। এম এ এসে আমি আমার আর কোনো কস্ট বাকি নাই। আমি একটু ইন্টারাপ্ট করি মাসুদ ভাই, জি একটু ইন্টারাপ্ট করি। জি আমাদের এখানে যে কস্ট গুলো, এগুলোর মধ্যে কিছু কস্ট আছে ভেরিয়েবল কস্ট, জি যেমন এই যে যেটাকে এখানে বলে ওই যে ডেলিভারি কস্ট। জি ডেলিভারি কস্টটা আমাদের কত ইউনিট সেল হয়েছে সেটার কস্ট জি নাকি? হ্যাঁ 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 যে সেল। জি কিন্তু আমাদের প্রোডাক্ট কস্ট, এখানে প্রোডাক্ট কস্ট আমরা এখানে শুধু যতটুক সেল হয়েছে ওটুকের ইউনিটটা এখানে আনতে হবে। আমি তো প্রোডাক্ট 100 ইউনিট কিনতে পারি, আমার সেল হয়েছে ধরেন জানুয়ারি মাসে 50টা, তার মানে আমার এখানে টোটাল 100 পিসের দাম আনা যাবে না, এখানে 50টা দামই আনতে হবে, দেন আপনার পার ইউনিট কস্ট ওকে হবে এখানে। হ্যাঁ ঠিক আছে, এইটা আমি আরেকটু ভিতরে যদি, সম্ভবত, তাই না ভাই? হ্যাঁ এখানে আমি আরেকটু ভিতরে ঢুকলে, লেজারে যদি ঢুকে যাই তখন আপনাদের আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ আমজাদ ভাই ঠিকই বলছেন, ওই জায়গাটা আমি ফোকাস করে দিচ্ছি। যেমন এল এবং এম এ এসে আমার এল এ এসে আমার টোটাল কস্ট বের হচ্ছে, এম এ এসে আমার ইউনিট প্রতি কস্ট বের হচ্ছে। এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু আমরা জানুয়ারি মাসের 31শে জানুয়ারির কথা বলতেছি। ধরে নিলাম আজকে 31শে জানুয়ারি, আমরা আজকে এই এক মাসে আমার প্রতিষ্ঠানের চিত্র দেখতেছি। আমরা এটা উইকলিও করতে পারি, যে একটা সপ্তাহে একটা মাসে 4টা উইকলি, তখন আমার আরো স্ল্যাব গুলো বেড়ে যাবে। বা আমরা এটা মানে 15 দিনে করতে পারি পাক্ষিক। হ্যাঁ আচ্ছা, এইটা গেল এম পর্যন্ত। তার মানে আমরা আগে ইনভেন্টরিটা ক্লিয়ার করে ইনভেন্টরি ইউনিটটা এখানে আনতে হবে ভাই। জি 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 একদম তাই আমজাদ ভাই, আপনি ধরছেন। এখানে রিসিভ ফ্রম সেলস, তার মানে আমরা সেলস থেকে একদম সিম্পল, আমাদের একটাই মাত্র উৎস ইনকামের, রিসিভ ফ্রম সেলস। এই টাকা আমার ইনকাম হলো, তাহলে এই টাকা আমার এক্সপেন্স, এই টাকা ইনকাম। এখানে সূত্র বসানো আছে যেটা সিম্পল, তাহলে আমার প্রফিট, টোটাল প্রফিট, নিট প্রফিট দাঁড়া যাচ্ছে এটা। তাহলে এইটা যদি আমার প্রফিট হয়, তাহলে আমার ক্যাশ ইন হ্যান্ড, আমার হাতে ধরে নিলাম এত টাকা জমা আছে, এটা একটা দামি একটা ভ্যালু দিয়ে আছে। রিসিভেবল ফ্রম ওনার, কোন ওনারের কাছ থেকে যদি আমরা টাকা পেয়ে থাকি, সেই টাকাটা যদি এই জায়গা দেই, দিলাম রিসিভেবল ফ্রম কুরিয়ার। এই যে আমরা 31 তারিখে যখন আমরা এই হিসাবটা ক্লোজ করব, এমনও হতে পারে যে 10টা বা 50টা আমার পার্সেল গেছে, যেটা কুরিয়ারের কাছ থেকে আমি এখনো রিসিভ করিনি, ওর আমার এখানে সেলে ঢুকে গেছে। আমি কিন্তু ওটা সেলস দেখাচ্ছি, কিন্তু ওটা আমার রিসিভেবল রয়ে গেছে। তো তখন আমার সেলসে দেখাতে পারবো না, যেহেতু আমি সেলস করছি কিন্তু ওটা আমি টাকা পাইনি। সেলস বলতে যে টাকাটা আমরা রিসিভ করে ফেলছি, আর যেটা রিসিভ করিনি, আমার স্টক থেকে আউট হয়ে গেছে, সেটা আমি রিসিভেবল ফ্রম কুরিয়ার এই জায়গায় রাখতে পারি। আর ক্লোজিং স্টক, এটা আমরা আরেকটু ইন্টারাপ্ট করি। আমরা সবাই কি এই যে মাসুদ ভাইয়ের এই ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি? রিসিভেবল কোনটা, পেয়েবল কোনটা? জি ভাই, বুঝতে পারতেছি। জি বুঝতেছি ভাই। যদি কেউ না বুঝি, তাহলে আমরা সাথে সাথে রেসপন্স করব যে এটা বুঝি নাই। জি জি না, এখানে আরো ডিটেইলস আসলে, এটা তো সামারি বলতেছে তো ভাইয়া, এটা যখন ওই যে শীটে ঢুকে যাবে, এটা আরো ডিটেইলস বুঝতে পারবে না কি কাজী ভাই? জি ভাই একদম তাই। আর আরেকটু যদি বিস্তারিত বলি, রিসিভেবল মানে আমার পাওয়ার কথা আমি এখনো পাইনি, তার মানে আমার কাছ থেকে, আমার স্টক থেকে প্রোডাক্ট বের হয়ে গেছে, আমার ক্যাশ, আমি ক্যাশ পাইনি, তার মানে আমার টাকা আমি সেলও বলতে পারতে, সেল হয়েছে, কিন্তু সেল বললে যখন আমি এখানে সেলসে এটা ঢুকাবো, এই যে রিসিভ ফ্রম, এই যে সেলস, রিসিভড ফ্রম সেলস, মানে সেল থেকে আমি টাকা পেয়ে গেছি, এটা কুরিয়ার থেকে আমি, আমার টাকা আমার বিকাশে বা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু যেটা আমার সেল হয়েছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশে টাকা ঢোকেনি, সেটা আমার এই টাকার মধ্যে এখানে আসবে না, সেটা চলে যাবে আমার এই কলামে। ভাই যে আমি পাই বলতে পারি যে আমাদের সেল হইছে, টাকাটা এখনো হাতে আসে নাই, ওইটা হচ্ছে রিসিভেবল আসবে। একদম তাই জাকির ভাই। জি, এবং 31শে জানুয়ারি তারিখে আমার যে প্রোডাক্টগুলো সেল হয়নি, ধরে নিলাম আমার 500 প্রোডাক্ট আমার স্টকে ছিল, সেখান থেকে 400 সেল হয়ে গেছে, তার মানে এখানে ওই 100টার প্রাইস আসবে, এটাও আমার অ্যাসেট, কারণ এই টাকাটার মধ্যে আমার ক্যাশ টাকা আছে, যেটা আমার ক্লোজিং স্টক, এটা আমার ক্যাশ, এর মধ্যে আছে এই টাকাটা আমার অ্যাসেট। অর্থাৎ টোটাল অ্যাসেট আমার 1,64,500 টাকা, এরকম একটা সামারি আসবে।
এখন এই পর্যায়ে হঠাৎ করে আমার মনে হলো যে ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে ঢুকবো। এই যে এটা টোটাল আলোচনা হয়ে গেল ওয়ার্কশিট নিয়ে। এখন জানুয়ারির 31 তারিখে তো আমি বুঝলাম যে আমাদের প্রফিট হয়েছে হচ্ছে 14,250 টাকা এক মাসে, এবং আমার টোটাল অ্যাসেট হচ্ছে 1,64,500। ঠিক আছে, এখন আমাদের মনে হলো যে আমরা ঠিক আছে প্রোডাক্টের যে আমি পারচেস কস্ট করলাম 47,500 টাকা, এই টাকাটা কোথা থেকে আসলো? তাহলে এটা কালারটা গ্রিন এবং লেজার নাম্বার 1, তার মানে লেজার নাম্বার 1-এ গেলে এটা ডিটেলস আমি পাবো। দেখেন এখানে কাজের সুবিধার জন্য আমি কালারটা লেজার, এই যে নিচে একটু সবাইকে দেখার জন্য বলবো, এটা 1 নাম্বার এবং গ্রিন কালার, এই যে 1 নাম্বার এবং গ্রিন কালার প্রোডাক্ট পারচেস কস্ট। এখানে ক্লিক করলেই এখানে ফরম্যাট করা আছে যে ডেট আমি সংক্ষেপে 1 2 3 4 লিখছি, এটা জাস্ট একটা ডামি। ডেট অনুযায়ী কোন ডেটে আমি কত টাকা, এই 1 তারিখে জানুয়ারি, ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে নাম্বার অফ ইউনিট আমি 20টা ইউনিট কিনছি, প্রতিটি ইউনিটের কস্ট আমি 120 টাকা করে কিনছি আমার গ্লাভসের। তাহলে জানুয়ারির 1 তারিখে আমি 2400 কিনছি, 2 তারিখে কিনছি 3600 টাকা, 4 তারিখে কিনছি 7200, এরকম 12 তারিখে 7200 টাকা, এরপরে আমি আর কিনিনি। তাহলে টোটাল জানুয়ারি মাসে আমি নাম্বার অফ ইউনিট কিনছি 395টা, আর টোটাল কস্ট হচ্ছে 47,400। এই 47,400 টাকাটা আমি এই জায়গা দেখতে পাচ্ছি। আর নাম্বার অফ ইউনিট এখানে ছিল কত, 395। তাহলে এখানে নাম্বার অফ ইউনিট কস্ট একটা আছে, হ্যাঁ, নাম্বার অফ ইউনিট কস্ট এটা 395 নাম্বার অফ ইউনিট, এখানে 395 দিতে হবে। তাহলে নাম্বার অফ ইউনিটের কস্টটা আমার বের হয়ে যাবে। তারপর আমার প্রোডাক্ট সোর্সিং কস্ট, এটা ইউনিট কস্টটা কোথায় বেরোচ্ছে আমার একটু দেখতে হবে, দাঁড়ান। প্রোডাক্ট সোর্সিং কস্ট, ধরে নিলাম যে আমি প্রোডাক্ট কেনার জন্য শুধুমাত্র প্রোডাক্ট কিনতেই আমার খরচ কত গেছে এটা আমি দেখতে চাই। তাহলে 600 টাকা কিভাবে আসলো? এটা লেজার নাম্বার 2, লেজার 2-তে গেলে আমি পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে একটু ওয়ার্কশিটে দেখাই, দেখেন লেজার 2-তে 4টা কস্টই দেখানো হয়েছে। যে লেজার 2-তে গেলে যেহেতু একই টাইপের কস্ট, অতএব লেজার 2-তে গেলে প্রোডাক্ট সোর্সিং কস্ট আমি দেখতে পাবো, ট্রান্সপোর্ট কস্ট দেখতে পাবো, কনভেন্স দেখতে পাবো, ডেলিভারি কস্ট দেখতে পাবো। তার একটু 2-তে চলে যাই। 2-তে গেলে এই যে প্রোডাক্ট সোর্সিং কস্ট, এই যে 600, ট্রান্সপোর্ট কস্ট কোন তারিখে আমি এই যে ডেট দিতে পারি বা পারপাস দিতে পারি, আমার কোন তারিখে কত টাকা খরচ হয়েছে, কনভেন্স আমার কত টাকা খরচ হয়েছে, ডেলিভারি, প্রত্যেকটার কালার আলাদা করে দেওয়া হয়েছে যেন মিশে না যায়। তো প্রোডাক্ট সোর্সিং কস্ট দেখলাম টোটাল আমার এই মাসে, এর বাইরে আর প্রোডাক্ট সোর্সিং কস্ট আমার খরচ হয়নি, 600 টাকা। তাহলে দেখেন ওয়ার্কশিটে কিন্তু 600 টাকা আসছে। ট্রান্সপোর্ট কস্ট এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। প্যাকেজিং কস্ট 7,900 টাকা কিভাবে আসলো? তাহলে এফ এ আছে, তাহলে আমার লেজার নাম্বার 3-এ যেতে হবে, এবং এটা ফিরোজা কালার, লেজার নাম্বার 3, দেখেন প্যাকেজিং কস্ট লেখাই আছে। মিটার এটা হাইড করে দেন তাহলে। মিটার এই যে স্টপ শেয়ারিং এর পাশে হাইড, হ্যাঁ ক্লিক করে রাখেন। হাইড, ও আচ্ছা, এই জন্য হচ্ছে না। এই যে প্যাকেজিং কস্ট আমি বক্স কিনেছিলাম কয়টা, 395টা, কারণ আমি ওই যে পারচেস করছি 395টা গ্লাভস। অতএব আমি চিন্তা করছি 395টা গ্লাভসের জন্য, খেয়াল করেন আমি যখন এই যে প্রোডাক্ট কিনছিলাম 395 ইউনিট না প্রোডাক্টস, তাহলে তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে 395টার জন্য 395টি বক্স কিনবো, প্রত্যেকটা ইউনিটের কস্ট 1500 টাকা। মেইলার ব্যাগ কিনছি 395টাই 3 টাকা করে, তারপরে অ্যাড্রেস স্টিকার কিনছি 395টাই 2 টাকা করে। তাহলে আমার টোটাল কস্ট হলো 7,900। এই 7,900 টাকা আমার ওয়ার্কশিটে দেখেন 7,900 টাকা এখানে হিট করছে। তারপর অ্যাডভার্টাইজিং কস্ট 6,000, অ্যাডভার্টাইজিং কস্ট 6,000, এটার কালার হচ্ছে লাইট গ্রিন, এবং 4 নাম্বার লেজার নাম্বার 4-এ গেলে লাইট গ্রিন। আমি যদি লেজার নাম্বারও না দেখে আমি কালার মিলাইও কাজ করতে পারবো। অ্যাডভার্টাইজিং কস্ট কোথায়, প্যাকেজিং কস্ট 4 নম্বরে, হ্যাঁ ভাই, অ্যাডভার্টাইজিং কস্টের ডিটেইলসটা আমি আসলে এখানে সেই বক্সই আসলে রাখছি। আসলে এখানে হবে কন্টেন্ট 1, হ্যাঁ কন্টেন্ট 1, মনে করেন আমরা কন্টেন্ট বানালাম, ওই যে আমরা চিন্তা করছি না যে কন্টেন্ট বানাবো, কন্টেন্ট 2,
এরকম করে যে কন্টেন্ট 1 এর জন্য আমার কত খরচ হয়েছে, কন্টেন্ট 2 এর জন্য কত খরচ হয়েছে, সেইটা আমার এরকম করে ওয়ার্কশিটে এখানে চলে আসবে। মানে আমি কি নামে দিচ্ছি সেটা বড় কথা না, অ্যাডভার্টাইজিং কস্ট আমার 6000 টাকা, যদিও এখানে 6000 টাকা নাই, আরো বেশি আছে, মানে আমি ওইটা কপি করে রেখে দিছি, ওই ভ্যালুটা আসলে ম্যাচ করে নি, আমি ডামি ভ্যালুটা বসাইছি আর কি। ডলার কস্ট, যে আমার জানুয়ারি মাসের এই তারিখ 31 তারিখ পর্যন্ত আমার কত টাকা ডলার কস্ট আসছে, এইখানে আমি যদি যাই তাহলে ওই যে ওই আসলে ফরম্যাটটা ডলার, এখানে দেখেন কিন্তু এইটা ঠিক নাই, কিন্তু আমি ঠিক রাখছি। যেমন ক্রেডিট কার্ড নাম্বার, আমি যদি 2টা ক্রেডিট কার্ড আমাদের ইউজ হয়, যদি অনেক সময় হয় না যে আমি জাহাঙ্গীর ভাই এটা হতে পারে কিনা, আমার হঠাৎ করে মনে হলো যে ক্রেডিট অলরেডি ভাই, কারণ আজকে একটা কার্ড চেঞ্জ করছি। ওকে, তাহলে ক্রেডিট কার্ড নেম মনে করেন একটা শাহজালাল ব্যাংকের, একটা রূপালী ব্যাংকের, আর একটা ইউসিবির, তাহলে এখানে শাহজালাল ব্যাংক, রূপালী ব্যাংক, ইউসিবি। ক্রেডিট কার্ড নাম্বার, তিনোটারই নাম্বার দিলাম। কন্টেইন নেম, যে কোন কন্টেইনের জন্য আমার কত ডলার খরচ হলো। আমরা যদি চাই যে অনেক সময় হয় না যে আমার অ্যাড নাম্বার 1 এ আমার এত ডলার খরচ হলো, অ্যাড নাম্বার 2 তে যদি চাই সেভাবেও ইন্ডিভিজুয়াল রাখার সুযোগ আছে, ওটা অনেক ভাস্ট হয়ে যাবে। তো এই কলামটা একটু কন্টেন্ট নাকের ক্যাম্পেইন বলতে পারি কিনা আরেকটু, মানে তাহলে হ্যাঁ এটা কন্টেন্ট হলে একটু বেশি হয়ে যায়। ক্যাম্পেইন নেম, যে কোন ক্যাম্পেইনের এগেইনস্ট আমার কত টাকা খরচ হলো, তাতে দেখা গেল যে টোটাল ডলার রেট, আমি এগুলো কিন্তু কলাম কিন্তু ঠিক আছে ভাই, কলামের নাম আমার এই ভ্যালুগুলো কপি একই রকম হয়ে গেছে। নাম্বার অফ ডলার, কত ডলার খরচ হয়েছে, ডলার রেট 123 ডলার করে খরচ হলো, তাহলে আমার এইরকম এত টাকা খরচ হলো, ধরে নিলাম 48,500। তাহলে আমি ওয়ার্কশিটে এসে এই টাকাটা আমি পুট করে দিতে হবে, এটা ডাইরেক্ট আসবে না, এটা যেহেতু এক্সেস না, এক্সেস হলে ডাইরেক্ট চলে আসতো, বা ওই জায়গা থেকে আনার প্রসেসটা আমি আসলে জানি না এখনো। এই যে ডলার রেটটা এরকম করে। গিফট এক্সপেন্স হালকা ব্লু কালার, এই যে 6 নাম্বার লেজার, যে গিফট কস্ট, ক্লায়েন্ট নেম, কোন ক্লায়েন্টকে আমি গিফট দিলাম, অর্ডার নাম্বার, কোন অর্ডারের এগেইনস্টে, গিফট টাইপ, আমার 3 ধরনের গিফট থাকতে পারে, আমার মাজুনি থাকতে পারে, আমার একটা পাউডার থাকতে পারে যেটা আমার ককরোচ মারা যাবে, অথবা আমার আরেকটা পেস্টিং থাকতে পারে, আমার গিফট টাইপ আমি লিখতে পারি, গিফট কস্ট, সেই টাইপ অনুযায়ী আমার কস্ট কত ওই গিফটের, রিটার্ন কস্টটা হবে না, অপারেশনাল কস্ট, রিটার্ন কস্ট এখানে আছে, রিমার্কস, যাই হোক এটা রিটার্ন কস্ট, এই কলামটা আমরা নাও দিতে পারি চাইলে এখানে, এই কস্টটা তাহলে আমাদের ওয়ার্কশিটে হিট করবে গিফট এক্সপেন্স। এই যে রিটার্ন কস্ট আসলে ওই জায়গা, ও আচ্ছা সরি, এখানে 3টা জিনিস, ওই যে 2 নম্বর লেজারে যেমন 3টা জিনিস রাখা হয়েছে কাছাকাছি বলে, এখানে এই 6 নম্বর লেজারে আবার 3টা জিনিস রাখা হয়েছে, গিফট এক্সপেন্স, রিটার্ন কস্ট, অপারেশনাল কস্ট। কেন রাখা হয়েছে, বিশেষ করে গিফটও আমি কোনো ক্লায়েন্টকে দেব, রিটার্নও কোনো ক্লায়েন্টের এগেইনস্টে আমার আসবে, অতএব এই গিফট, রিটার্ন আর অপারেশনাল দেখেন 3টা কালার করা হয়েছে। অতএব আমি চাইলে এটা আলাদা আলাদাও করতে পারি, যত বেশি আলাদা আলাদা থাকবে আমার মনে হয়েছে যে একই টাইপের জিনিস একই সাথে থাকলে, যেমন ধরে নিলাম আমি যদি বলি যে আমার দায়িত্ব আমি 2 নাম্বার লেজার মেইনটেইন করব, জাহাঙ্গীর ভাই 6 নাম্বার লেজার মেইনটেইন করবেন, আমজাদ ভাই 3 নাম্বার, 4 আর 5 নাম্বার করবেন হান্নান ভাই, মানে এরকম করে যদি আমরা লেজার ভাগ করে নিই, তাহলে যে যার যার পোর্শনের লেজারের খরচগুলো উঠায় ফেলতে পারবো, অথবা একজনও এক হাতে করতে পারি। এরকম করে টোটাল অপারেশনাল কস্ট যদি আমি যাই 6 নাম্বার, ওখানে অপারেশনাল কস্ট তো এর মধ্যে আছে, রিমার্কসে যদি কিছু লেখার থাকে এখানে আসবে ওয়ার্কশিট, তারপরে এখানে ক্যাশ ইন হ্যান্ড, এই যে গোল্ডেন কালার ক্যাশ ইন হ্যান্ড, আমি ক্লিক করলে এখানে বক্স টক্স চলে আসছে, এগুলো লেখাটা পার্টিকুলারস, ক্যাশ ইন হ্যান্ড আমার কিভাবে আমার ক্যাশ ইন হ্যান্ড আসলো, যে এখানে ট্রেস থাকতে হবে, রিসিভ ফ্রম তারেক ভাই, রিসিভড ফ্রম বা পার্টিকুলারস, রিসিভ ফ্রম ওনার, কোন ওনার, তারেক ভাই, ওনার রেফারেন্স নাম্বার, অর্ডার রেফারেন্স নাম্বার, বা কোনো অর্ডারের এগেইনস্টে যদি আমি রিসিভ করি, বা তারেক ভাইয়ের কাছ থেকে যদি কোনো মানে চেকে রিসিভ করি সেটাও থাকতে পারে,
রিসিভ ফ্রম আদার্স, বিকাশের মাধ্যমে হতে পারে, বা মানে রিসিভ ফ্রম রিসিভ অর্ডার রেফারেন্স নাম্বারের এগেইনস্ট রিসিভ করতে পারি, রিসিভ ফ্রম আদার্সও করতে পারি, মানে বিকাশ ব্যাংক এগুলো দিয়ে আমি করতে পারি রিমার্কস। মানে ডিফারেন্ট অপশন রাখা হয়েছে আর কি। তারপরে কিউতে আসছে রিসিভেবলস ফ্রম ওনার, এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। রিসিভেবল ফ্রম কুরিয়ার, এইখানে এটা একটু আমি যাব 10 নম্বরে। রিসিভেবল ফ্রম কুরিয়ার্স, তার মানে আমি কুরিয়ার থেকে এখনো টাকা পাইনি, ধরে নিলাম আমার স্ট্রিট ফাস্ট থেকে এবং আমার পাঠাও দুই জায়গা থেকেই আমার টাকা আসার কথা। আমি স্ট্রিট ফাস্ট থেকেও কিছু টাকা পাওয়ার কথা, কুরিয়ার থেকেও পাওয়ার কথা, এস এ পরিবহন থেকেও পাওয়ার কথা। তাহলে কুরিয়ার নেম, কোন কুরিয়ারের কাছ থেকে যে পাঠাও, হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে। অর্ডার ডেট, যে পাঠাও থেকে আমি কুরিয়ার নেম, কোন অর্ডার এগেইনস্টে টাকা পাওয়ার কথা, সেই অর্ডার নেম দিলাম যে AB 1 2 3 4 5 6, এরকম একটা অর্ডার ছিল। ডেলিভারি ডেট কয় তারিখে এটা ডেলিভার হয়েছে, যে 12/12/2025 তারিখে ডেলিভার হয়েছে, সেটা এখনো টাকাটা হয়তো পাইনি। বা আরেকটু রিয়েলিস্টিক দিই, 30/1/2026, এই জন্য 31 তারিখে আমি এখনো টাকাটা পাইনি। অর্ডার রেফারেন্স নাম্বার, একটা অর্ডার রেফারেন্স নাম্বার যদি আমার এখানে থাকে, ABCD অর্ডার রেফারেন্স নাম্বার দিলাম, টাকা হয়তো 5,000 আমার পাওয়ার কথা। রিমার্ক যদি কিছু থাকে এরকম করে। আবার পাঠাও আমার যদি অন্য কুরিয়ার থাকে, সেই কুরিয়ারের নাম দিয়ে কতগুলো টাকা কোন রেফারেন্সে কোন কুরিয়ারের কাছ থেকে আমার পাওনা, এখানে টোটাল টাকাটা আমার সেই ওয়ার্কশিটের এই জায়গা দিতে হবে। এগুলো ম্যানুয়ালি কিন্তু দিতে হবে। মানে ওইখানে এই যে যেমন একটা লেজারের টোটাল টাকাটা, এই যে টোটাল টাকাটা আমার আসলো 1885 টাকা, এটা কিন্তু আমার এখানে রিসিভেবল ফ্রম সেলস, এই টাকাটা এই জায়গায় আমার কিন্তু ম্যানুয়ালি দিয়ে দিতে হবে। তাতে হবে কি, যে লেজারে গেলে আমি বিস্তারিত পাচ্ছি, কিন্তু আমার সামনে এই ওয়ার্কশিটে কিন্তু অনেক ইনফরমেশন এসে আমাকে হেজি করবে না, আমাকে পাজেল করবে না। আমার দেখলে ওয়ার্কশিটটা অনেক সময় দেখলে হিসাব নিকাশ ফার্স্টে দেখলে অনেক ভয় লাগে, যে এটা মনে হয় অনেক হেজি, অনেক কঠিন। তখন আমার এই কঠিন লাগবে না, মনে হবে। এবং আরেকটা সুবিধা আছে যে এই মাসে আমার প্রোডাক্ট সোর্সিং এর জন্য আমার 600 টাকা খরচ গেছে, বা আপনি চাইলে কনভেন্স বাবদ কত টাকা খরচ গেছে আপনি অ্যাট এ গ্লান্স দেখে ফেলতে পারবেন। বা এই মাসে আমার এই যে ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, তাহলে আমি সামনের মাসে কত টাকা ইনভেস্ট করব, আপনি এইখান থেকেও ডিসিশন নিতে পারবেন। ভাই এবার যদি কারো প্রশ্ন থাকে আমি সেটার ব্যাখ্যা দেব। ভাই আমার 2-3টা প্রশ্ন আছে। জি, আচ্ছা, প্রথম যেটা, কোনো কিছু যদি আমি ফাঁকা রাখি, সেই ক্ষেত্রে কি আমার এই যে সূত্রগুলো ইউজ করছেন এগুলো কি কাজ করবে কিনা? মানে সবগুলো তো আমার ইনফরমেশন প্রয়োজন নাই। সেখানে দেখেন জিরো দিতে হবে। যেমন 6,000 আমি যে এই অ্যাডভার্টাইজিং কস্ট, না ধরে নিলাম এই কনভেন্সটা আমার নাই, 500 নাই, হ্যাঁ, তাতে দেখেন এই যে টোটাল কস্ট আমার ছিল 93,750, আমি এখানে জিরো দিয়ে দিলাম, দেখেন 93,250 হয়ে গেল। আচ্ছা, সব জায়গায় এটা তো দিতে হবে, কিন্তু এই যে আমার যে লেজারের মধ্যে কি দিলাম না আমি কোনো কিছু, যেমন এই যে ধরেন প্যাকেজিং কস্ট, অথবা ধরেন এই জায়গায় গিফট কস্ট বা রিসিভেবল ফ্রম সেলস, সেখানে একটু ইনভেন্টরি করতে হবে। সেখান থেকে যদি আপনি লিংক করে নিয়ে আসতে চান ওই শীট থেকে, স্পেসিফিক শীট থেকে, তাহলে ওখানে আপনার অ্যাকচুয়াল ইনভেন্টরি করে ওই অ্যামাউন্টটা লিংক করে দিতে হবে। আর যদি ওটা জিরো হয়, ওখানে যদি জিরো করেন, এখানে জিরো আসবে। আচ্ছা, মানে জিরোটা একটা সংখ্যা, সোজা কথা, জিরো না হলে আসবে, জিরো দিতে হবে। যেমন একটা প্রশ্ন ছিল আমাদের, দেখলাম যে কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা পাচ্ছি, এখন প্রত্যেকটা কাস্টমারের থেকে কত পাচ্ছি এটা কিন্তু দেওয়া সম্ভব না। সামারি করলেন ওখানে 10 জন থাকলে 10 জনের নিচে টোটাল যোগফল দিলেন, যোগফলটাকে এখানে লিংক করে দিলেন। জাহাঙ্গীর ভাই এখানে একটা বিষয় আছে, তাহলে যেমন রিসিভড ফ্রম কাস্টমার এই জায়গাটা আসে, আপনার কোয়ারির এই জায়গাটা রিসিভড ফ্রম কাস্টমার, এই কলামটা নিয়ে একটু কথা বলি। 7 নাম্বার লেজার, আমরা একটু 7 নম্বরে চলে যাই। 7 নাম্বার লেজারে যে আপনার যদি মাসে 100টা বা 300টা সেল হয়, কার কাছে সেল গেল
এই হিস্ট্রি যদি আমরা রাখতে চাই তাহলে এখানে কিন্তু রাখার সুযোগ আছে, আর যদি না রাখতে চাই তাহলে আমার মানে এখানে ডামি মানে ওই টাকাটা টোটাল যোগ করে আমি এই জায়গা, কিন্তু অডিট পারপাসে ভাই যখন আপনার প্রতিষ্ঠান বড় হবে, অডিট পারপাসে হলেও এটা কিন্তু আপনার বিস্তারিত রাখতে হবে, নাহলে আপনি আপনার ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড ফ্লোটা ঠিক রাখতে পারবেন না, যে কোনটার থেকে কত টাকা আসতেছে আর কত টাকা বের হয়ে যাচ্ছে। আপনি যদি মনে করেন 1 মাস পরে বা 3 মাস পরে মনে হলো যে আপনি একটা অডিট করবেন, আপনারা 3 জন মিলে একটা অডিট টিম করলেন, তাহলে অডিট খুঁজে এখানে কোনো রেফারেন্স পাবেন না, তখন বলতে পারবেন না যে কোনটা কোন কোন গ্রাহকের কাছ থেকে আমি টাকা পাইছি। কারণ এইখানে এই এক্সেল শিটের সাথে আপনি কি মিলাবেন? এই এক্সেল শিটের সাথে আপনি মিলাতে গেলে আপনার কুরিয়ারের স্টেটমেন্ট নেবেন, আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন, আপনি বিকাশের স্টেটমেন্ট নেবেন, ওই স্টেটমেন্টের সাথে আপনি এই এক্সেল ফাইল মিলাবেন যে কোনটা এই এক্সেল ফাইলের সাথে ওইটার গ্যাপ, যে আমার কুরিয়ারে ঢুকছে কিন্তু ওই টাকাটা সামহাও অন্যদিকে চলে গেছে, কিন্তু আমার এক্সেল ফাইল এটা ওঠেনি, কেন ওঠেনি? এটা সমন্বয় করতে হবে। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল একটা। এরপরে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে ধরেন আপনি অন্য যে কোনো একটা লেজারের মধ্যে আসেন, প্যাকেজিং, হ্যাঁ আসেন। আচ্ছা আচ্ছা, এখানে এই যে ডেটের যে ঘরটা, জি, তো এটা তো আপনি টোটাল যোগ করে একটা সূত্র দিয়ে রাখছেন, তো এটা যদি ডেট তো আমার আরো বাড়বে না? তো আমি যদি এখানে র বাড়াই তাহলে কি ওই সূত্রটা কাজ করবে ঠিক মতো? না, ওই সূত্রটা দিয়ে দিতে হবে, মানে জাস্ট মনে করেন এখানে তো 30 দিন, এটা না, ধরেন এই যে যোগ দিয়েছেন হচ্ছে আপনি 14 নম্বর রতে যোগ করছেন, হ্যাঁ সেক্ষেত্রে আমি 14 আগে আমি একটা র বাড়াই নিলাম। এই যে মনে করেন এটা সবকিছুই করতে হবে কি জাহাঙ্গীর ভাই, আমি দরকার হলে আমি করে দেবো আরো, যে এটা একদম পুরো 30 তারিখ পর্যন্ত থাকবে, আমার ডেটা থাক অথবা না থাক, যেমন 25 আমার প্রতিটা 30 তারিখ পর্যন্ত করতে হবে, কারণ এটা 31 তারিখ। তাহলে আপনার সূত্রের কোনো সমস্যা থাকবে না। তাহলে 31 তারিখ পর্যন্ত করে দিলে ভালো হবে, কারণ সূত্র তো আমরা জানি না আপনি কিভাবে কি করছেন সেটা। না, জাস্ট সামারি ভাই, সামারি করে দিছি। তাহলে 31 তারিখ পর্যন্ত একটু সবগুলাতে রেখে দেন, একটু কষ্ট করে, অনেক কষ্ট করছেন। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা কি অনলাইনে হবে কিনা নাকি অফলাইনে শুধু? না, এটা অফলাইনে ভাই শুধু। হ্যাঁ, এক্সেলটা তো অফলাইনেই। আপনি বললেন যেটা ওই যে এই 2টা লেজার একজন করলো আর 2টা লেজার একজন করলো, হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কারণ আমি যে লেজার মেইনটেইন করব ওইটা তো অন্য কেউ মানে অন্য আরেকজনের কাছে যাবে না, বা আমজাদ ভাই যেটা মেইনটেইন করবে ওইটা তো আমি দেখবো না। এটা একটা কাজ করা যেতে পারে, গুগল ডকে এটা আমরা করে দিলে, গুগল ডকে যদি করি তাহলে মনে করেন গুগল এক্সেল করলে আমি শুধু এই 4টা মনে করেন মেইনটেইন করলাম, আমি কি করব এই 4টার এই যে 2 নাম্বার লেজারে যে আমি ডেট ওয়াইজ শুধু এইগুলো আমি নার্সিং করে প্রত্যেক ডেইলি হোক বা মান্থলি হোক, এখানে তো ডেইলিটা থাকবে, কারো ডেইলি দেখার ইচ্ছা হলে এখানে এসে দেখবে, এবং এখানে নাম থাকবে যে এটা কে মেইনটেইন করে। এখানে আমরা সাইড করে নাম করে দিলাম যে আমজাদ হোসেন, আমজাদ ভাই এখানে মেইনটেইন করে, যে কারো কোনো কোয়েরি থাকলে আমজাদ ভাইকে ফোন দিয়ে দিল যে ভাই এটা তো বুঝি নাই, বা এইখান থেকে, কারণ শীটের মধ্যে তো অনেকগুলো রাখছেন, তো একজনের পক্ষে কিন্তু সব মেইনটেইন করা কষ্ট হয়ে যাবে না, এটা আসলে কঠিন ব্যাপার। এটা আলটিমেটলি মাসুদ ভাই, এটা আলটিমেটলি এটা একজনকেই মেইনটেইন করতে হবে, তথ্য সবার কাছে থাকবে, সবাই ইন্ডিভিজুয়ালি শিখে, কিন্তু এই এক্সেল শিটটা যে কোনো একজন মেইনটেইন করতে হবে, বাকিরা এটাকে ফলো আপ নিতে হবে। সবাই যদি এখানে পোস্ট দিতে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে ভাই। আসলে মেইন হচ্ছে যে এটা আপনি পারবেন, কিন্তু যাদের মানে হিসাব অ্যাকাউন্টিং নিয়ে মানে নাড়াচাড়া কম করছে বা করা হয় নাই, তাদের জন্য হঠাৎ করে সবাই একজনের কাছে এটা দিয়ে দিলে বিপদে পড়ে যায়। সেটাই বুঝতেছি সবাই, এই জন্যই তো আমি ওই যে প্রথমে জিজ্ঞেস করলাম আমরা টার্মস গুলো, কথাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতেছি কিনা সবাই, এটাই প্রশ্নটা করছি এই কারণেই। হ্যাঁ, কিন্তু কারণ আপনি যখন হিসাব রাখবেন জাহাঙ্গীর ভাই, খেয়াল করেন, তখন আপনার কিছু জিনিস খেয়াল করতে হবে যে আপনার প্রত্যেকটা হিসাব আপনি চাইলে পাচ্ছেন কিনা, ইনফরমেশন আপনার যত থাকবে এবং আপনি চাইলে যে কোনো সময় অডিট করতে পারেন কিনা। মনে করেন এই ছোট্ট একটা জিনিস, এখানে এটা খুবই মিনিমাম পর্যায়ের একটা
এক্সেল ফাইল, নর্মাল একটা এক্সেল ফাইল, বাচ্চাদের একটা এক্সেল ফাইলের মতো। কিন্তু এইখানে ইনফরমেশন গুলো এমন ভাবে আপনার গোছায় থাকতে হবে যে আপনি চাইলে যে কোনো সময় অডিট করলে এখানে যেন ইনফরমেশন গুলো আপনি অ্যাকুরেটলি মিলাতে পারেন। আচ্ছা, এটা বললাম এই কারণে, যেমন ওই যে আমাদের প্রোডাক্ট কাস্টমার ওয়াইজ যে ডেলিভারি রিসিভেবল যে অ্যামাউন্টটা দেখাইলেন, যে প্রত্যেকটা কাস্টমার নাম থাকবে, অর্ডার ডেট থাকবে, তো ওই সবগুলা তোলা বা অন্য সবকিছু আলাদা আলাদা, এটা অনেক টাইমের বিষয়। তো এটা আরেকটা বিষয় বলেন যে এক একটা লেজার এক একজন যদি মেনটেন করে তাহলে কিন্তু টাইমটাও শর্ট, মানে এই একজনের অত টাইম দিতে হচ্ছে না। ভাই এটাই করতে হবে, মানে আমি এটা চিন্তা করে আমার এটা বলতে পারেন একটা পরামর্শ, যে হুট করে এরকম করে একজনই পুরো হিসাবায়ন দেখতে পারবে না। এখানে যদি আপনি কাউকে দায়িত্ব দিয়ে দেন যে হ্যাঁ এই আমরা এই 6টা বা 11টা লেজার 11টা পর্যন্ত আছে, আমরা 3টা বা 4টা করে লেজার এরকম বেছে নেব, বা যেটা সবচেয়ে ঝামেলাপূর্ণ সেটা হয়তো এরকম 2টা নিলাম, অন্যান্য একটু বেশি করে নিল, এরকম আর কি। কয়েকদিন এরকম হ্যান্ডেল করতে করতে এটা দেখবেন সবাই গ্রিপে চলে আসবে, তারপরে যে কেউ নিতে পারবেন। না, এটা মানে খুব একটা কঠিন মনে হচ্ছে না, ইজি মনে হচ্ছে, কিন্তু ওই টাইমের বিষয় আছে, এটা সবগুলা ফিল আপ করার টাইমের বিষয় আছে, ওইটার কথা বলছি। হ্যাঁ, একটা টাইম এই টাইম দিতে হবে, নাহলে আপনি বিস্তারিত মনে করেন কাগজে আপনার থাকলো, কিন্তু কাগজেরটা তো আসলে আপনার ওই এই ভ্যালুগুলো একবারে ডাইরেক্ট অটোমেশন করে দেবে। কাজী ভাই, জি আমার একটা কোশ্চেন, এটা যে আপনি বলছিলেন যে তাহলে গুগল ডক্সে যদি দেওয়া যাবে কিনা, গুগল শিটে গুগল এক্সেল দেওয়া যাবে গুগল অবশ্যই করে দেওয়া যাবে। এখান থেকে কপি পেস্ট করলে ওখানে হয়ে যাবে। কপি পেস্ট করলে কি সূত্রগুলো যাবে? পেস্ট স্পেশাল করতে হবে, যে সূত্র সহ করতে হবে, যাবে, দেওয়া যাবে, লিংক করে দেওয়া যাবে, সেটা ইসে না। এখন কথা হচ্ছে ভাই, আপনারা যেরকম চাইছিলেন সেটার কাছাকাছি হয়েছে কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই হয়েছে, কাছাকাছি অ্যাডভান্স অনেক কিছু হয়েছে যেগুলো আমরা চাই নাই বা প্রয়োজন, কিন্তু আমরা জানতাম না, আমি জানতাম না বিশেষ করে। আরেকটা বিষয় লাস্ট যেটা আমার, এটা ইনভেস্টমেন্ট, কার কতটুকু ইনভেস্টমেন্ট, এইটার একটা কলম থাকা দরকার আছে। হ্যাঁ, এটা একটা কলাম থাকতে পারে। বিষয়টা এখানে যদি একজনও ইনভেস্টমেন্ট করে থাকে, তারও তো কত ইনভেস্ট করলাম, কত তারিখে করলাম, এটা দরকার আছে না? তাহলে ইনভেস্টমেন্টের এখানে যেটা এই মাসুদ ভাই যেটা করলো, যে টোটাল অ্যাসেট পাশে একটা টোটাল লাইবিলিটির একটা কলাম করলে, ভাই জাহাঙ্গীর ভাই, হ্যাঁ জি জাহাঙ্গীর ভাই, এখানে এই ওয়ার্কশিটের মধ্যে আসলে ইনভেস্টমেন্ট কলাম আসবে না। আমি কেন, আপনি নিজেই বুঝবেন এবং আপনি নিজেই বলবেন যে হ্যাঁ এটা আসলে এখানে আসে না। ইনভেস্টমেন্ট আসলে আপনার ওটা কিন্তু অ্যাসেটের মধ্যে ইনভেস্ট কি করছি, মনে করেন আমরা সবাই মিলে প্রত্যেকে 1 লাখ টাকা করে দিছি, তার মানে এখানে 10 লাখ টাকা আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, কথা বলতেছি না আমি, অন্য আলাদা কোনো লেজারের মধ্যে রাখা যায় কিনা। হ্যাঁ, আলাদা একটা আমরা শীট মেইনটেইন করতে পারি, যে এইখানেই করতে পারি, মনে করেন এইখানে শুধু ইনভেস্টমেন্ট দিয়ে আর বেশি ইজি হবে না, আলাদা ভিতরের পার্টে থাকলো, এটা তো শুধু সামারিটা বা একদম লাস্টে ইনভেস্টমেন্ট নামে, তাহলে এই ওয়ার্কশিটের মধ্যে যাবে না, কিন্তু ওইটা আলাদা একটা যাবে, যে লাস্টে যে ইনভেস্টমেন্ট, যে কার কত ইনভেস্টমেন্ট থাকলো, এটা ক্লিয়ার থাকলো, এটা ভালো হয়। হ্যাঁ, মোটামুটি আমি আমার ক্লিয়ার। এখন অন্য কারো কোনো কোশ্চেন থাকলে, আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাই, কানন ভাই। মোটামুটি ক্লিয়ার হয়েছে, এটা আমরা আরেকটু করলে মোটামুটি বুঝছি, আরেকটু আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বা আর কোনো চাহিদা থাকলে সেগুলো হয়তো করছি আমি অ্যাডজাস্ট করে দিতে পারবো, পারবো, পরবর্তীতে আমরা দেখে নিতে পারবো, অসুবিধা নেই, স্ক্রিন রেকর্ডটা আছে। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই আর এটা ছাড়াও আমি আরেকটা, মানে আমি সাইকোলজিক্যালি স্কেচ করে ফেলছি, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একদম প্রাতিষ্ঠানিক ভাবে, সেটা এর থেকে আরেকটু আসলে ভারী হবে, একটু জটিল হবে। আপাতত এটা আপনারা ইউজ করেন, এটা আমিও ইউজ করব আমার নিজের জন্য, আপনাদের জন্য রেডি করছি, ইনফ্যাক্ট এটা আমিও আমার জন্য ইউজ করব। এখনো এটা আমি আমার ভ্যালুগুলো এখন এখানে বসাইনি, হয়তো আজকে না হলেও কাল পরশুর মধ্যে বসানো শুরু করব, তাতে আমার টেস্টিংটাও হয়ে যাবে। টেস্ট করলে কিছু হয়তো প্রবলেম বের হবে, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর
প্রাতিষ্ঠানিক যেটা ইউজ করে, এটা ইউজ করার পর যখন আপনারা আরেকটু এটা এই জিনিসটা হ্যান্ডি হয়ে যাবে, তখন ওইটা আবার আমি আপনাকে দেব, যে এই জিনিসটাই আরো ফরম্যাটটা অন্যরকম থাকবে। জি অবশ্যই। ভাই এই ছিল বিষয়। তাহলে আমি কি এটা কোনো মেইলে, আপনারা যদি আমার একটু